নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব প্রখ্যাত চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তার অপর একটি পরিচয়, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। মুঘল ও প্রাচীন ভারতের মহিমা এবং ভারতীয় জীবন চিত্র এই ছিল তার চিত্রশিল্পের অন্যতম বিষয়। তার লেখা কিছু বিখ্যাত বই, রাজকাহিনী, নালক, শকুন্তলা, ক্ষীরের পুতুল, খাতাঞ্চির খাতা, আলোর ফুলকি, বুড়ো আংলা, জোড়াসাঁকোর ধারে, ভারত শিল্প, ঘরোয়া, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী এবং আরো অনেক অনেক গ্রন্থ। আজ আমরা শুনব তার ঘরোয়া গ্রন্থ থেকে একটি ছোট্ট অংশ, নাটোরের কথা। আজ সকালে মনে পড়ল একটি গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার। কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম। ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতুম। নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। আমাদের বাড়ির সঙ্গে তার ছিল বিশেষ ঘনিষ্ঠতা। আমাদের কাউকে ছাড়বেন না। দীপুদা, আমরা বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলুম। রবি কাকা তো ছিলেনই, আরো অনেক নেতারা, ন্যাশনাল কংগ্রেসের চাইরাও গিয়েছিলেন। পিসে মশাই জানকীনাথ ঘোষাল, WC বোনার্জি, মেজ জ্যাঠা মশাই, লালমোহন ঘোষ, প্রকাণ্ড বক্তা তিনি, বড় ভালো লোক ছিলেন, আর কি সুন্দর বলতে পারতেন। কিন্তু ঝোঁক ওই ইংরেজিতে। সুরেন্দ্র বাড়ুজ্জে, আরো অনেকে ছিলেন, সবার নাম কি মনে আসছে এখন? তৈরি তো হলুম সবাই যাবার জন্য। ভাবছি যাওয়া আসা হাঙ্গামা বড়। নাটোর বললেন, কিছু ভাবতে হবে না দাদা। ব্যবস্থা হয়ে গেল। এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে আমাদের জন্য। রওনা হলুম সবাই মিলে, হৈ হৈ করতে করতে। চোগা চাপকান পরেই তৈরি হলুম। তখনও বাইরে ধুতি পরে চলাফেরা অভ্যেস হয়নি। ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি। নাটোরে পৌঁছেই এসব খুলে ধুতি পরব। আমরা যুবকরা ছিলুম এক দল। মহা ফুর্তিতে ট্রেনে চড়েছি। নাটোরের ব্যবস্থা, রাস্তায় খাওয়া দাওয়ার কি আয়োজন! কিছুটি ভাবতে হচ্ছে না। স্টেশনে স্টেশনে খোঁজ খবর নেয়া, তদারক করা, কিছুই বাদ যাচ্ছে না। মহা আরামে যাচ্ছি। সারাঘাট তো পৌঁছানো গেল। সেখানেও নাটোরের চমৎকার ব্যবস্থা। কিছু ভাববারও নেই, কিছু করবারও নেই। সোজা স্টিমারে উঠে যাওয়া। সঙ্গের মুঠ ঘাট, বিছানা কম্বল। নাটোর বললেন, কিছু ভেবো না, সব ঠিক আছে। আমি বললুম, আরে ভাববো না তো কি, ওতে যে ধুতি পাঞ্জাবি সবকিছুই আছে। নাটোর বললেন, আমাদের লোকজন আছে, তারা সব ব্যবস্থা করবে। দেখি নাটোরের লোকজনেরা বিছানা বাক্স, মোট ঘাট সব তুলছে, আর আমার কথা শুনে মিটিমিটি হাসছে। যাক, কিছুই যখন করবার নেই, সোজা ঝাড়া হাত পায়ে স্টিমারে নির্ভাবনায় উঠে গেলুম। পদ্মা দেখে মহা খুশি আমরা। ফুর্তি আর ধরে না। খাবার সময় হলো। ডেকের উপর টেবিল চেয়ার সাজিয়ে খাবার জায়গা করা হলো। খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলে। টেবিলের একদিকে হোমরা চোমরা চাইরা, আর একদিকে আমরা ছোকরারা, দীপুদা আমাদের পাশে। খাওয়া শুরু হলো। বয়রা খাবার নিয়ে আগে যাচ্ছে ওই পাশে, চাইদের দিকে।
ওদের দিয়ে তবে তো আমাদের দিকে ঘুরে আসবে। মাঝখানে বসেছিলেন একটি চাই। তার কাছে এলে খাবারের ডিশ প্রায় শেষ হয়ে যায়। কাটলেট এলো তো সেই চাই 6-7খানা একেবারেই তুলে নিলেন। আমাদের দিকে যখন আসে তখন আর বিশেষ কিছু বাকি থাকে না, কিছু বলতেও পারিনি। পুডিং এলো। দীপুদা বললেন, অবন, পুডিং এসেছে, খাওয়া যাবে বেশ করে। দীপুদা ছিলেন খাইয়ে, আমিও ছিলুম খাইয়ে। পুডিং হাতে বয় টেবিলের এক পাশ থেকে ঘুরে ঘুরে যেই সেই চাইয়ের কাছে এসেছে, দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। উমা, দীপুদা আর আমি মুখ চাওয়াচাই করতে লাগলুম। দীপুদা বললেন, হলো আমাদের আর পুডিং খাওয়া। সত্যি বাবু, অমন জাইগ্যান্টিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। ওই রকম খেয়ে খেয়েই শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক। বেশ শরীরটা ছিল তার, বলতেই হবে। দীপুদা শেষটায় বয়কে টিপে দিলেন, খাবারটা আগে যেন আমাদের দিকেই আনে। তারপর থেকে দেখতুম দুটো করে ডিশে খাবার আসতো। একটা বয় ওদিকে খাবার দিতে থাকতো, আর একটা এদিকে। চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আফসোস করতে হয়নি আমাদের। নাটক তো পৌঁছানো গেল। এলাহি ব্যাপার সব। কি সুন্দর সাজিয়েছে বাড়ি, বৈঠকখানা। ঝাড় লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট, সেসবের তুলনা নেই, যেন ইন্দ্রপুরী। কি আন্তরিক আদর যত্ন, কি সমারোহ, কি তার সব ব্যবস্থা! একেই বলে রাজ সমাদর। সবকিছু তৈরি হাতের কাছে। চাকর বাকরকে সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল। না চাইতেই সব জিনিস কাছে এনে দেয়। ধুতি চাদরও দেখি আমাদের জন্য পাট করা সব তৈরি। বাক্স আর খুলতেই হলো না। তখন বুঝলুম মোটঘাটের জন্য আমাদের ব্যগ্রতা দেখে ওখানকার লোকগুলি কেন হেসেছিল। নাটোর বললেন, কোথায় স্নান করবে অবনদা, পুকুরে? আমি বললুম, না দাদা, সাঁতার টাতার জানি নে, শেষটায় ডুবে মরব। তার উপর যে ঠান্ডা জল, আমি ঘরেই চান করব। চান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলুম। আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না। রবি কাকাদের কথা আলাদা। খাওয়া দাওয়া ধুমধাম, গল্প গুজব। রবি কাকা ছিলেন গান বাজনাও জমত খুব। নাটোরও ছিলেন গান বাজনার বিশেষ উৎসাহী। তিনি ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। কাজী তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরাখবর করতেন। মজার কিছু ঘটনা থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটাও দিয়ে যেতেন। খুব জমেছিল আমাদের। রাত সুখে আছি। ভোরবেলা বিছানায় শুয়ে তখনও চোখ খুলিনি, চাকর এসে হাতে গড়গড়ার নল গুজে দিলে। কে কখন তামাক খায়, কে দুপুরে এক বোতল সোডা, কে বিকেলে একটু ডাবের জল, সব কিছু নিখুঁতভাবে জেনে নিয়েছিল। কোথাও বিন্দু মাত্র ত্রুটি হবার জো নেই। খাওয়া দাওয়ার তো কথাই নেই। ভিতর থেকে রানীমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছেন। তার উপর নাটোরের ব্যবস্থায় মাছ, মাংস, ডিম কিছুই বাদ যায়নি। হালুইকর বসে গেছে বাড়িতেই, নানা রকমের মিষ্টি করে দিচ্ছে হে বেলা ও বেলা। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম। কোথায় কি পুরনো বাড়ি, ঘর, মন্দির, সঙ্গে সঙ্গে স্কেচ করে যাচ্ছি। অনেক স্কেচ করেছি সেবারে, এখনো সেগুলি আমার কাছেই আছে। চাইদেরও অনেক স্কেচ করেছি, এখন সেগুলি দেখতে বেশ মজা লাগবে। নাটোরেরও খুব আগ্রহ। সঙ্গে করে নিয়ে গেলেন একেবারে অন্দরমহলে রানী ভবানীর ঘরে। সেখানে
বেশ সুন্দর সুন্দর ইটের উপর নানা কাজ করা। ও রাজত্বে যেখানে যা দেখবার জিনিস ঘুরে ঘুরে দেখাতে লাগলেন, আর আমি স্কেচ করে নিচ্ছি। নাটক তো খুব খুশি, প্রায় এটা ওটা স্কেচ করে দেবার জন্য ফরমাশও করতে লাগলেন। তাছাড়া আরো কত রকমের খেয়াল, শুধু আমি নয়, দলে যে যা খেয়াল করছে নাটোর তৎক্ষণাৎ তা পূরণ করছেন। ফুর্তির চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসত। একদিন খেতে খেতে বললুম, কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর, টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে। শুনে টেবিল শুদ্ধ সবার হো হো করে হাসি। তক্ষুনি হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনেই হালুইকর বসে গেল। গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময়। রাউন্ড টেবিল কনফারেন্স বসল। গোল হয়ে সবাই বসেছি। মেজো জ্যাঠামশাই প্রিসাইড করবেন। পিসে মশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফে রাজা, মাথায় জরির তাজ, ঢাকাই মসলিনের চাপকান পরে। পিসে মশাই কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বুটিদার করে দিলেন। আগে থেকেই ঠিক ছিল, রবি কাকা প্রস্তাব করলেন প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে। আমরা ছোকরারা সবাই রবি কাকার দলে। আমরা বললুম, নিশ্চয় প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষা স্থান হওয়া চাই। রবি কাকাকে বললুম, ছেড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়ব এর জন্য। সেই নিয়ে আমাদের বাঁধল চাইদের সঙ্গে। তারা আর ঘাড় পাতেন না, ছোকরার দলের কথায় আমলই দেন না। তারা বললেন, যেমন কংগ্রেসে হয় তেমনি এখানেও হবে, সবকিছু ইংরেজিতে। অনেক তক্কাতক্কির পর দুটো দল হয়ে গেল। একদল বলবে বাংলাতে, একদল বলবে ইংরেজিতে। সবাই মিলে গেলুম প্যান্ডেলে। বসেছি সব। কনফারেন্স আরম্ভ হবে। রবি কাকার গান ছিল। গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাংলা গানই হলো। সোনার বাংলা গানটা বোধহয় সেই সময় গাওয়া হয়েছিল। রবি কাকাকে জিজ্ঞেস করে জেনে নিও। এখন প্রেসিডেন্ট উঠেছেন স্পিচ দিতে। ইংরেজিতে যেই না মুখ খোলা, আমরা ছোকরারা যারা ছিলুম বাংলা ভাষার দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, বাংলা বাংলা। মুখ আর খুলতেই দিই না কাউকে। ইংরেজিতে কথা আরম্ভ করলেই আমরা চেঁচাতে থাকি, বাংলা বাংলা। মহা মুশকিল, কেউ আর কিছু বলতে পারেন না। তবুও ওই চেঁচামেচির মধ্যেই দু একজন দু একটা কথা বলতে চেষ্টা করেছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজি দুরস্ত। তার মতো ইংরেজিতে কেউ বলতে পারত না। তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা। তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। কি সুন্দর তিনি বলেছিলেন! যেমন পারতেন তিনি ইংরেজিতে বলতে, তেমনি চমৎকার তিনি বাংলাতেও বক্তৃতা করলেন। আমাদের উল্লাস দেখে কে, আমাদের তো জয় জয়কার। কনফারেন্সে বাংলা ভাষা চলিত হলো। সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম। যাক, আমাদের তো জিত হলো। এবারে প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া যাক। বাড়িতে গিয়েই চা খাবার কথা, তবে ওখানেও চায়ের ব্যবস্থা কিছু ছিল। নাটোর বললেন, কিন্তু গরম গরম সন্দেশ আজ চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবন্দা। আমি বললুম, সে তো হবেই, এটা হলো উপরি পাওনা। এখানে একটু চা খেয়ে নিই তো আগে। এখনকার মতো তখন আমাদের খাও খাও বলতে হতো না,
হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেন। শেষ হলো অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন কোনো রচনা, গল্প বা উপন্যাস নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।